600 মানুষরা কতজন মানুষ, হ্যাঁ, সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। রাজনীতি জটিল থেকে জটিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর বাংলাদেশের ক্ষমতা বা দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এখনও পর্যন্ত নতুন সরকার বা নবনিযুক্ত সরকার গঠন না হলেও দেশের ভেতরে নানানভাবে রাজনৈতিক দলগুলো একে ওপরে কাদা ছোড়াছড়ি সহ বিশৃঙ্খলা, আগুন, হাঙ্গামা, হত্যা, খুন, ছিনতাই, বিভিন্ন বিশৃঙ্খলা, দেশের ভেতরে সীমান্ত হত্যাও পর্যন্ত বেড়ে চলেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে এই অভ্যুত্থান সফল করতে ব্যর্থ, অতি দ্রুতই কি সামরিক শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলার পণে? আসলে সম্পর্কে সরাসরি সেনাবাহিনী এবং সেনাবাহিনী কত দ্রুত বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দুর্বলতায়, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। খালেদ, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মিস করে যাচ্ছি। 600 মানুষরা কতজন মানুষ, হ্যাঁ, সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। এর দায় কে নেবে বাংলাদেশে? আমরা কেন প্রশ্ন করি? ডক্টর ইউনূস নেবে। ডক্টর ইউনূসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে। না না, আমি এটা লিখে দিতে পারি, প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এটা লিখে দিতে পারি। এটা ডক্টর ইউনূসের মতামত ছাড়া সেনাবাহিনীর পক্ষে ছাড়া সেনাবাহিনী কি আসে যায়? না না না, আমাকে খালেদ বলতে দেন, আমাকে বলতে দেন। নিশ্চয়ই, মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন, কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার বোঝাপড়ায় ডক্টর ইউনূস, আমি তো বলবো যে সেনাবাহিনীকে আমার প্রথম জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করেন যে সেনাবাহিনী, হ্যাঁ, আমি কি করছি এখানে? আমি তো জিজ্ঞেসই করছি না, সেনাবাহিনী তো উত্তর দিচ্ছে না। মানে আমাদের জিজ্ঞেস তো ডক্টর ইউনূস কি করতে হবে? আমরা তো ডক্টর ইউনূস সিভিলিয়ান। সেনাবাহিনী আমাদেরকে, স্যার আমি বলি, সেনাবাহিনী আমাদেরকে একটা আইএসপিআর থেকে তথ্য দিছে যে আমাদের কাছে 300 জন ছিল। জি স্যার বলেন। আসেন খালেদ, আপনি আমি সবাই মিলে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি। কিন্তু খালেদ, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বিচারের আওতায় আনতে পারছি না কেন? আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন? আমরা কেন হত্যা মামলা, কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন, শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন? আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা, সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা। আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী, যে হত্যা মামলার, যার উপরে হত্যা মামলা বর্তায়, সে অবশ্যই হত্যা মামলা হবে, হত্যা মামলা তার ক্ষেত্রে রুজু করা হোক। কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য না, তার ক্ষেত্রে এটা দেওয়ার কি মানে? আমি বরং সুনির্দিষ্ট ভাবে মনে করি যার যে অপরাধ, একটা হচ্ছে দল হিসেবে, সংগঠন হিসেবে, পদধারী হিসেবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, আপনি শুধু শেখ হাসিনা, শেখ রেহানা প্রতীক করতে বলেছেন তো, আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন, যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতাকে যারা অস্বীকার করতে পারবেন না, তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত, খালেদ, বাহিনীগুলোকে বিচারের আওতায় আনা উচিত। আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি, আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে, আয়নাঘর নাই। আমাদের তো প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষজনকে বিচারের আওতায় আনতে হবে। খালেদ, শেষ করিনি। শিক্ষকদেরকে, সাংবাদিকদেরকে যেমন, শিক্ষকদেরকে তেমন, বিচারপতিদেরকে যেমন, যারা সবাই ওই রেজিমের লেগেসিকে, ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন। আমার যে সহকর্মীরা ক্যাম্পাসে ছাত্রলীগকে পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল, তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না? আমি তো মনে করি প্রতিশোধ না, খালেদ প্রতিশোধ না, অবশ্যই আমরা একটু প্রতিশোধ চাই না, এক রত্তিও না, অবশ্যই, কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগ হোক, অন্য কোনো অঙ্গ সংগঠন হোক, এই গত 15 বছর ধরে তো ছাত্রলীগ ছিল, তাদের এই মনস্টার হয়ে ওঠা, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেলায় দেওয়ার জন্য যেসব শিক্ষকরা দায়ী, ঘটনা উল্লেখ করে 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 সেসব শিক্ষকদের, সেসব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, প্রোপাচার্যদের শাস্তি ব্যবস্থা করতে হবে। কিন্তু রংপুরে বোম্বাইরা মানুষ মারছে, এটা তো মামলা। খালেদ, না সেটা তো আছে খালেদ। এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপ উপাচার্য পদে নিয়োগ। কত ডেঞ্জারাস লাইন আপনি বোঝেন, মানে সাংঘাতিক।
যারা সব- যারা ওই আমলে এরকম কিছুর সাথে যুক্ত ছিলেন তাদেরও কেউ কেউ এবারে নিয়োগ পেয়েছে। Absolutely. আমি মানে জেনে জেনে Absolutely. জেনে বুঝেই বলছি। তো সেই এগুলো তো চিন্তা করার বিষয়। আমি মনে করি হ্যাঁ, এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজার টানালের সাথে ধরেন সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াতে পারছে না, এখনো দাঁড়াচ্ছে না। সেনাবাহিনী ঠিক মতো কাজ করতে পারছে কিনা সেগুলো, যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা এবং পরের ভূমিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্যার আমাদের বলেন। একদমই সময় একদম শেষ, আমরা একটু একদম, প্রফেসর হ্যাঁ, রহমানকে ঠিক একদম আছে। শুনতে চাই। আপনি অনেক বড় প্রেক্ষাপটে একটা বলেছেন, আমাদের নতুন কোনো প্রশ্ন নাই। প্রফেসর রহমান, যেসব বিষয়গুলির ক্ষেত্রে আসলে প্রফেসর ফেরদৌস আঙ্গুল তুলেছেন, অর্থাৎ আহতদের চিকিৎসা, যারা আসলে সত্যিকার অর্থে দায়ী তাদের বিরুদ্ধে মামলা করা, এখনো প্রশাসন সহ অন্যান্য নানা জায়গায় বিগত সরকারের নানা ক্ষমতার চিহ্ন থেকে যাওয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে পিক এন্ড চুজ করা, 3 জনকে ধরা 37 জনকে ছেড়ে দেওয়া, বা 37 জনকে ধরা 3 জনকে ছেড়ে দেওয়া, এগুলো তো আসলে প্রশ্ন করতে হবে। মানে এখন আমরা প্রশ্ন কার কাছে গিয়ে করবো? মানে ওইটাও একটু যদি আপনি একটু বলেন। Absolutely, মানে absolutely. প্রতিটা জায়গাায় আমি প্রফেসর সাইদ ফেরদৌস যে পয়েন্ট তুলেছেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটু টাচ করেন, কারণ আমিও এই ব্যাপারগুলিতে কনসার্ন। জি, জুলাই গণ অভ্যুত্থান তো একটা বিশাল বড় ঘটনা। এই ঘটনা আমরা যদি এখন যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদেরকে যদি আমরা দেখি যে দুটা দল, এক দল আসলে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের ভিতর দিয়ে এসছেন, আরেক দল এসছেন গণ অভ্যুত্থানের সাথে তাদের হয়তো সরাসরি সংযোগ নাই। কিন্তু আপনার এই নতুন দেশটাকে যারা আসলে নেতৃত্ব দেবেন, তাদের এই স্পিরিটটাকে কোনো না কোনো ভাবে বহন করতে হবে। যদি তিনি বহন করতে না পারেন, তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে। এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসছেন, তাদের মধ্যে ভুল হচ্ছে, তাদের হয়তো ম্যানেজমেন্টের অদক্ষতা দেখা যাচ্ছে, দেখবারই কথা। সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি, তারা ছাত্র, তারা আন্দোলন করেছেন, এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে। তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি। ধরা যাক, এই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে তাদের ম্যানেজারিয়াল স্কিলের অভাব আছে। কিন্তু দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কেনই বা এখন পর্যন্ত তার অবস্থানকে নতুনভাবে বিপ্লবী করে তুলতে পারছেন না? যেখানে নতুন বাংলাদেশ বিপ্লবের মাধ্যমে অর্জিত হলো, সেখানে এই ফ্যাসিস্টদের এখনো কেন বিচারের আওতায় আনা দ্রুত কার্যকর করা হচ্ছে না? ডক্টর ইউনূস কি আসলে তাদের ভয় পাচ্ছে? কি ঘটনা ভারতকে? বিস্তারিত জানবো এই রিপোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোনো পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না। যথাসময়ে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে, বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই। প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে, এবং এটি ক্রমশ বাড়তে থাকবে। এবং প্রতিটি নির্বাচনী এলাকাতে ঠিক 2024 সালে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল, যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন, মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে 99.99% ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে 2014 সনের এই একতরফা আমির নির্বাচন। একইভাবে বর্তমান যে পরিস্থিতি, সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওইরকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উইথড্র করবে, এরকম মনে হচ্ছে না। ফলে প্রতিটি ক্ষেত্রেই 2 জন 3 জন 4 জন 5 জন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে, একে অপরের জন্য জীবন দিবে, মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে, কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না। এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে। 2 নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা, হোয়াট এভার মেবি, আপনি যা কিছুই বলেন না কেন, প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে, ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই। জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে, তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু এটা তৃণমূলে নয়।
এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়াবেন, ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়াবেন, এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এস এ খালেক সাহেবের ছেলে সাজু, মানে মিরপুরতে যে কয়টি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন, এস এ খালেকের পরিবার আর মোল্লা পরিবার। তো মোল্লা পরিবার মানে এখলাসউদ্দিন মোল্লা, ইলিয়াস মোল্লার বড় ভাই এখলাসউদ্দিন মোল্লা বিএনপি করেন, আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন। তো মোল্লা পরিবার, এর বাইরে সেখানে সেই ডিপজল আছেন, চলচ্চিত্রের যে নায়ক ভিলেন, তিনিও ওখানে যথেষ্ট শক্তিশালী, একসময় কমিশনার ছিলেন। তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে, অর্থাৎ এস এ খালেক সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহসিন তো এখন আসবে না, সাজুই হয়তো ইলেকশন করবেন। তো সাজু সাহেবকে, এখলাসউদ্দিন মোল্লাকে বা ডিপজলকে নির্বাচনের ময়দানে জামাত শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না। ধানমন্ডির কথা চিন্তা করেন, সেখানে অন্তত 5 জন প্রার্থী আছে বিএনপির, ধানমন্ডিতে 5 জন প্রার্থী আছে এবং এদের অর্থবিত্ত ক্ষমতা সবকিছু আছে। মতিঝিলের কথা চিন্তা করেন, কোথায় মানে ব্যাপার হলো এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন, অনেক লোক আপনার আসছে, বাইতুল মাকরমে বড় বড় মিটিং হচ্ছে, কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা। যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই যে নিয়ন্ত্রণে চলে যাবে, মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে, আইন শৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে। নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাঁচে, কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয়, এটা নোবডি নোজ। 1। 2 নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।